নমস্কার, আমি অরুণাবু। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল, কারণ আগের ভিডিওতে এবং যে আমরা লাইভেও এসেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই দীপাবলি স্পেশাল একটা ভিডিও আমরা বানাবো, যেখানে অবশ্যই আমরা স্টক নিয়ে আলোচনা করব। বেশ কিছু স্টককে আমরা সেই স্টকগুলোকে দেখব এবং একটা স্পেশাল ফান্ডকে নিয়েও কিন্তু আলোচনা করব আজকের পুরো ভিডিওটাতে। তাই যেটা অনুরোধ করব, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু কিছু মিস হতে পারে। আর এই ভিডিওতে আমরা যে 5টা স্টককে নিয়ে আলোচনা করেছি এবং যে ফান্ডকে নিয়ে আলোচনা করেছি, সেটা যদি পুরো ডিটেলে আলোচনা করতে হয় তাহলে কিন্তু ভিডিও সাইজ অলরেডি অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওতে আমরা সংক্ষেপে ছোট ছোট করে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব। যদি আপনাদের রিকোয়ারমেন্ট হয় কোনো ডিটেল ভিডিওর জন্য, স্পেসিফিক কোনো স্টককে নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই সেই নিয়ে ডিটেলে ভিডিও বানাবো। চলুন তাহলে আর কোনো সময় নষ্ট নয়, সোজা চলে যাই আজকের টপিকে। তো আজকের এই ভিডিওতে আমরা স্টক নিয়ে আলোচনা করার আগে দেখুন একটুখানি আমরা কুইকলি এই মোমেন্টে দাঁড়িয়ে নিফটি কোন পজিশনে আছে সেটাকে কিন্তু আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ। তো সবাই প্রথমে আমি এখন যদি বলি নিফটি এই জায়গায় কুইকলি যদি এখন দেখি, তাহলে নিফটি এখন কিন্তু 52 উইক হাইতে রয়েছে। 52 উইক হাই মানে লাস্ট এক বছরে যদি দেখি, সেখান থেকে নিফটি এখন একটা 52 উইক হাই তৈরি করার চেষ্টা করছে, যেটা ডেফিনেটলি একটা পজিটিভ রিজন, পজিটিভ একটা দিক, খুব ভালো কথা। কিন্তু এটাও আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কতখানি সাস্টেন করতে পারে, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন। কারণ আজকে দেখুন, আমরা জানি যে নিফটি কিন্তু আলটিমেটলি যেটা অল টাইম হাই ছিল 2024-এর আজকে সেপ্টেম্বরের কাছাকাছি, সেখান থেকে কিন্তু এখনো নিচে আছে। হয়তো যদি তার কাছাকাছি বা সেটাকে কি আদৌ টপকে একটা নতুন জায়গা তৈরি করতে পারে, একটা অল টাইম হাই তৈরি করতে পারে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন। এবার দেখুন, যদি আমরা আগের ভিডিওতে বা আগেও আমি কিন্তু এই কথাটাকে লাইভেও যেটা বলছিলাম, যে এখন এই মোমেন্টে যেটা ভ্যালুয়েশন, সেটা কিন্তু সুইট স্পট একদমই বলা যাচ্ছে না। কারণ এখন নিফটির যে ভ্যালুয়েশন, যেটা নিফটি পি আমরা বলি, সেটা কত রয়েছে 22.8। আজকে অ্যাজ অন ডেট আমি যদি বলি 22.8, মানে প্রায় 23, যেটা কিন্তু একদম আমরা বলতেই পারি এটা ওভার ভ্যালুড জোনে রয়েছে। এখানে কিন্তু কোনো এদিক ওদিক কথার বলার জায়গাই নেই। কারণ 23 তে যদি আমরা ভাবি, সেখানে কিন্তু স্টক মার্কেটে এসে ইনভেস্ট করা সেটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। এখানে স্টক খোঁজা যথেষ্ট ডিফিকাল্ট। কারণ এবার দেখুন, এখানে যদি আমরা লাস্ট 1 ইয়ারের পি তো দেখি, লাস্ট 1 ইয়ারের পি অ্যাভারেজও যদি আমরা এখন যাই, দেখুন এখানে অ্যারাউন্ড 21 যদি থাকতো, তাহলে এই জায়গাটা কিন্তু একটা খারাপ, এটা কিন্তু একটা সুইট স্পট তাও বলা যেত। অবভিয়াসলি তার নিচে হলে তারও ভালো, কিন্তু 23 কিন্তু অনেকটা হাই। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখুন, ট্রাম্পের এখন বিভিন্ন যে সমস্ত দিকগুলো উঠে আসছে, মানে আমাদের ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, সেখানেও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে, নিফটির ওপরে কিন্তু আসছে। তার সাথে আরেকটা পার্ট এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আমরা কি বলছি, স্টক রেজাল্ট অ্যানালিসিস ফর নিফটি 50 Q2 FY 25-26 এন্ডিং সেপ্টেম্বর 30, 2025। মানে আমি বলতে চাইছি লাস্ট ইয়ারের, এই যে লাস্ট ইয়ারের কোয়ার্টারে কিরকম গ্রোথ ছিল নিফটি 50 কোম্পানিগুলোর অ্যাভারেজ যদি আমরা দেখি, তাহলে দেখুন এখানে 7.9% টোটাল রেভিনিউ গ্রোথ। আর এখানে আমরা যদি অপারেটিং গ্রোথ মানে এবিটটা এখানে রয়েছে 7.5, আর এখানে অপারেটিং প্রফিট গ্রোথ যেটা রয়েছে সেটা 11.3%। তার মানে আজকে দেখুন, খুব সিম্পল যদি আমি একটা কথা বলি, যে কোম্পানিকে যদি আজকে ইপিএস আমরা এই যে বলছি, এখানে দেখুন এই যে আমরা পি রেশিওর কথা বলছি, নিফটি পি এতটা বেশি রয়েছে, এতটা বেশি রয়েছে, যে একই কথা আমরা বারবার হাইলাইট করছি কেন, যে পি ইপিএস যদি না বাড়ে তাহলে পি কিন্তু কমবে না। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বলতে কোম্পানির রেজাল্ট সেখানে কিন্তু ডিপেন্ডেন্ট, কোম্পানি কেমন রেজাল্ট করছে। তার মানে নিফটি 50-র যে রেজাল্ট, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। তাহলেই কিন্তু আজকে নিফটি কোথায় আগামী দিনে একটা অল টাইম হাই এর দিকে যাবে কি যাবে না, সেটা কিন্তু অনেকখানি ডিফাইন করতে পারবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের আগের বছর আমরা দেখতেই পাচ্ছি অলরেডি একটা 11.3% এখানে অপারেটিং প্রফিট গ্রোথ অলরেডি হয়েছে, তাহলে তার থেকে অ্যাটলিস্ট বেশি পরিমাণ গ্রোথ এখানে যদি হয়, তবেই কিন্তু আজকে নিফটির কি হবে, পি ভ্যালুয়েশনটা অনেকখানি আজকে নিচে যাবে। না হলে কিন্তু এখানে সেই একই জায়গা থেকে সেটা চলতে থাকবে, তাহলে জিনিসটা কিন্তু খুব বেশি সাস্টেন করবে না। যদি নিফটি 24-এর কাছাকাছি চলে যায়, তাহলে সেটা ডেফিনেটলি সেটা সাস্টেন করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হবে। তাই আমি প্রথমেই আলোচনা করাটা কেন আজকে করছি, কারণ এই মোমেন্টে দাঁড়িয়ে দিওয়ালি হোক বা যেটাই হোক, আজকে কিন্তু আমাদের মার্কেটের ওভারভিউটা ফার্স্ট বুঝতে হবে, যে এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু স্টকে আমি বিশাল পরিমাণ একবারে ইনভেস্ট করাটা খুব একটা ঠিক ডিসিশন হবে না।
আরেকটা বড় পার্ট যদি বলি এখানে, সেটা হচ্ছে নিফটি আইটি। নিফটি আইটি দেখুন, নিফটি আইটিও কিন্তু একদমই আমরা দেখুন নিফটি আইটির অবস্থা কিন্তু কোনো রকম ভাবে বিশাল ভাবে গ্রো করতে পারছে এটা কিন্তু নয়, এটা একদমই এখানে পজিটিভ নিউজ সেরকম নেই। এবং নিফটি আইটি কিন্তু নিফটির যে ওয়েটেজ বা যে ইন্ডেক্সের যে ওয়েটেজ সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আইটি ইন্ডেক্স এখন কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং যদি আমরা নিফটির জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই, যদি দেখুন এখানে কোম্পানি যারা ফ্রন্টলাইন কোম্পানি বা টপ যে 50 কোম্পানি তারা যদি ভালো রেজাল্ট আজকে পোস্ট না করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে এখান থেকে নিফটির যে ডাউন সাইড মোটামুটি যদি আমরা বলি সেখান থেকে প্রায় 23,300 বা এই লেভেলে, মানে আমি অ্যারাউন্ড যদি বলি যে P21 এর কাছাকাছি যদি হয়, মানে এই জায়গাতেও কিন্তু এটা আসতে পারে। আমরা দেখুন টেকনিক্যাল চার্ট অনুযায়ী এখানে হয়তো ইমিডিয়েট সাপোর্ট যেটা রয়েছে এই জায়গায় 24,000 একটা প্রপার সাপোর্ট, এটা একটা ভালো জায়গা। কিন্তু এগুলো আমাদেরকে সবকিছু ডিপেন্ড করছে আমাদের ফ্রন্টলাইন কোম্পানিগুলো রেজাল্ট Q2 তে কিরকম পোস্ট করছে, সেটা কিন্তু এটা আমাদেরকে চোখ রাখতে হবে। সো চলুন আজকের এই ভিডিওতে যেরকম আমি বলেছি 5টা স্টক নিয়ে আমরা কুইকলি আলোচনা করব, খুব ডিটেলে যাব না, খুব ডিটেলে গেলে ভিডিও সাইজ অনেক বড় হবে। তো ফার্স্ট যে স্টক সেটার নাম হচ্ছে লরাস ল্যাব। এবং বলে রাখি এটা কোনো রেকমেন্ডেশন হিসেবে ডাইরেক্টলি নাম শুনেই কিনবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এটা কোনো রেকমেন্ডেশন, এটাকে এডুকেশন হিসেবে কিন্তু আমাদের দেখতে হবে। পুরো বিষয়টাকে বুঝে আমরা সেখানে কিন্তু দেখবো আপসাইড ডাউন সাইড পুরোটাকে কুইকলি বোঝার চেষ্টা করব। তো সবাই প্রথমে দেখুন লরাস ল্যাব, এখানে যদি আমরা দেখি ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা ভালো মতো ডাউন সাইড একটা আমাদের এই চার্টে যদি ভালো করে দেখি এখানে কিন্তু একটা ভালো মতো প্রাইস ফল হয়েছিল লাস্ট 3 বছর 4 মানে 2022 থেকে যদি খেয়াল করি এবং 2025 অব্দি দেখুন স্টকটার প্রাইসে কিন্তু তার মানে আলটিমেটলি কোনো রিটার্ন জেনারেট করতেই পারেনি, একই জায়গাতে সেটা রিকভার করে ডাউন থেকে উপরে এসছে, তার মানে একই জায়গাতেই কিন্তু ঘোরাফেরা করেছে। তাহলে এটা কিন্তু একটা খুব একটা পজিটিভ জায়গায় ছিল না। এবং এটার মেন রিজন কি ছিল, এটার মেন রিজন যদি বলা হয় তাহলে কিন্তু এরা ওয়ান অফ দ্য মেন রিজনস হচ্ছে আজকে দেখুন এরা খুব ক্রিটিক্যাল ডিজিজের ওপরে কি করে না ড্রাগ বানায়, এপিআই বানায়। তো ফার্মাসিউটিক্যাল সেক্টরে এবং এরা এইচআইভি যে রোগটি রয়েছে তার উপর কিন্তু এরা আজকে মেনলি এক্সপার্টাইজ। এবং এইচআইভি আজকে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে একটা সময় ভীষণভাবে বাড়ে এবং যার ফলে কিন্তু এখানে হিউজ একটা ডিমান্ড হয় এবং এতটাই এদের হোল্ড ছিল, সেখানে মার্কেট শেয়ার ছিল, বলা হয় প্রতিটা 3টে যদি এখানে 3টে ড্রাগ ইউজ করা হয়, 3জনকে যদি ইনজেকশন দেওয়া হয় তার মধ্যে একটা লরাস ল্যাবের থাকবে, মানে এতখানি সেখানে কিন্তু এদের মার্কেট শেয়ার ছিল। বাট ঘটনাচক্রে এইচআইভি রোগটি যখন আস্তে আস্তে করে অনেক অ্যাওয়ারনেস বা এই সমস্ত কারণে আস্তে আস্তে করে পুরো জিনিসটাকেই অনেক ওয়াইপ আউট করা হয়েছে, এখন অনেক মানে ডিমান্ড অনেক কমেছে, যার ফলে এই ড্রাগেরও ডিমান্ড কিন্তু কমেছে। এর ফলে একটা দেখা যাচ্ছে দেখুন এখানে যদি আমরা দেখি সেলসের যে জায়গা থেকে আমরা কিন্তু যদি পরিষ্কারভাবে যদি খেয়াল করি অপারেটিং মার্জিন যেটা ছিল, দেখুন অপারেটিং মার্জিন কিন্তু একটা মেনটেন করাটা এখানে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, যেটা কিন্তু একটা সমস্যা হয়েছিল। আস্তে আস্তে করে সেখানে কিন্তু একটা রিকভারি এখন কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে। এবার এই রিকভারির মেন জায়গাটা যদি আমরা বলি, রিকভারির মেন জিনিসটা সেটা কোথা থেকে আসছে, সেটা কিন্তু এদের আসছে সিডিএমও যে পার্টটা রয়েছে, সিডিএমও মানে কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং যে পার্টটা রয়েছে সেইটা থেকে কিন্তু এদের এইটা কি হচ্ছে না গ্রো করছে। এবার এই সিডিএমও হচ্ছে বেসিক্যালি কিছুই না, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্ট হয়, আরেকটা হচ্ছে কি আমার ওই ম্যানুফ্যাকচারার থেকে যেটা বানানো হলো সেটাকে লেভেলিং করে বিক্রি করা হয়, মার্কেটিং করা হয়। তো এরা আজকে ম্যানুফ্যাকচারিং পার্টের উপরে জোর দিচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন FY25 প্রায় 42% সেখানে একটা গ্রোথ তারা দেখতে পাচ্ছে। এবং এর ফলে যদি এখানে দেখুন এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট সিডিএমওতে যেটা এরা উল্লেখ করছে যে গ্লোবালি এই মার্কেটটা অনেক বড়, কিন্তু এরা 7% গ্লোবাল মার্কেট আজকে সিএজিআর এই সিডিএমও বিজনেস কিন্তু গ্রো করছে। ওয়্যারঅ্যাজ ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু আজকে পোটেনশিয়াল দেখুন ইন্ডিয়ান সিডিএমও পোটেনশিয়াল টু গ্রো 14% সিএজিআর অ্যাহেড অফ গ্লোবাল মার্কেট। তার মানে কোথাও এটা একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই মার্কেটের একটা ভালো সিডিএমও মার্কেটের কিন্তু একটা ভালো দিক এরা ধরছে এবং সেটাতে একটা গ্রোথও রয়েছে, ওভারঅল ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা গ্রোথ এক্সপেক্ট করছে। এবং তার সাথে দেখুন এই যে জায়গাতেও আজকে তারা উল্লেখ করছে যে এই যে FY25 যদি আমরা Q1 দেখি এবং তার রেসপেক্টে নেক্সট কোয়ার্টার FY26 যদি দেখি তাহলে এখানে প্রায় 130% এর একটা গ্রোথ এনেছে, মানে যেটা একটা রিকভারি বলতে পারি, সেটা কিন্তু একটা পজিটিভ সাইন এই মোমেন্টে দেখা যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস না বললেই নয়, সেটা কুইকলি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে দেখুন এখানে কি বলছে সিডিএমও স্টকস ডিভিস ল্যাব, লরাস ল্যাব, পিরামল ফার্মা সার্জ আপ টু 5%, ইউএস সেনেট পাসেস NDAA বিল। এবার এটা কি জিনিস দেখুন এখানে যদি আমরা একটুখানি কুইকলি এখানে দেখি কি বলা হচ্ছে যে
Biosecure Act aims to prohibit federal funding for Chinese biotech company deemed as biotechnology companies of concern. মানে চাইনিজ যে ফান্ডিং এই পার্টে সেটা কিন্তু আজকে কোথাও রেস্ট্রিকশন আনছে আমাদের ইউএস গভর্নমেন্ট। তার মানে এটা কোথাও কিন্তু এদের জন্য ভালো দিক হিসাবে উঠে আসছে, কারণ নেক্সট অপশনই কিন্তু এখানে ইন্ডিয়ান মার্কেটটাকে ধরার চেষ্টা হচ্ছে এবং এই কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ সিডিএমও পার্টে রয়েছে তারা কিন্তু এখানে কোথাও একটা বেনিফিটেড হতে পারে, সেটাই কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। এবং দেখুন এখানেও যেটা বলা হচ্ছে যে আজকে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জিনিস আজকে কিন্তু ট্যারিফ চাপাচ্ছে, তো সেই ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে দেখুন এখানেও যেটা বলা হচ্ছে যে লরাস ল্যাব ডাজ নট অ্যান্টিসিপেট এনি সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস অফ দ্য ইউএস ট্যারিফ of 100% on branded or patented pharmaceutical products according to the top executive। মানে এরা সেই জায়গা থেকে যেহেতু ম্যানুফ্যাকচারিং পার্টে আছে তো সেই জায়গা থেকে সিডিএমও পার্টে এরা এক্সপেক্ট করছে না যে 100% যে ট্যারিফ লাগিয়েছে মেডিসিনেতে সেটাতে এদের ওপর ডাইরেক্টলি কোনো প্রভাব পড়বে বলে, তো সেটাও কিন্তু একটা জায়গা রয়েছে যেটাকে আমরা এই মোমেন্টে কনসিডার করতে পারি। সো আমরা তার সাথে একটু যদি টেকনিক্যাল চার্টটাও এখন দেখে নিই, টেকনিক্যাল চার্টেও যদি একটু যাই তাহলে দেখুন টেকনিক্যাল চার্টে এই মোমেন্টে কিন্তু লরাস ল্যাব একটা খুব সুন্দরভাবে এখানে রিকভারি করেছে। আমি ডেইলি চার্টে যদি দেখি খুব সুন্দর একটা লেভেলে এখন দাঁড়িয়ে আছে, তো এটা কিন্তু একটা পজিটিভ জায়গা যদি আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টে বলি সেটা কিন্তু এটা রয়েছে এবং সুন্দরভাবে চার্টটা কিন্তু এখন বিল্ড আপ হয়ে এগোচ্ছে। যদি আমরা দেখুন মান্থলি চার্ট বা একটুতে দেখি কতখানি সেখানে রিকভার হয়েছে বুঝতে পারছেন, এটা সুন্দরভাবে আজকে ডেইলি চার্টে এটা একটা ভালো জায়গায় কিন্তু রয়েছে। তো আমাদেরকে টেকনিক্যালিও কিন্তু এটা একটা স্ট্রং এখন যে জায়গা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। একটু ডাউন সাইডটাও যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে দেখুন ডাউন সাইডে ফার্স্ট অফ অল এটা কিন্তু রেগুলেটরি পার্টটা কিন্তু প্রচন্ড ডাউন সাইড, কারণ সবচেয়ে বড় যেটা ইস্যু বিভিন্ন জিনিস কিন্তু ফার্মাসিউটিক্যালে আজকে সার্টিফিকেশন বা যে কমপ্লায়েন্স সেটা কিন্তু প্রচন্ড হাই, তো এদিক থেকে ওদিক হওয়ার চান্স কিন্তু অনেক হাই থাকে এবং ট্যারিফ বা এই যে পার্টগুলো অ্যানাউন্সমেন্ট চলছে সেগুলোও কিন্তু আজকে অনেক রকম ইমপ্লিকেশনস আসতে পারে, তো এটা একটা রিস্ক ফ্যাক্টর এই টাইপের কোম্পানিতে। সেকেন্ড আরেকটা পার্টে যদি আমরা বলি এর যদি বড়োইংসটা দেখি, বড়োইংস কিন্তু আজকে কোথাও বাড়ছে, বড়োইংস কিন্তু আজকে বাড়ছে। কেন বাড়ছে? মেনলি বিকজ আজকে এটা ম্যানুফ্যাকচারিং বিজনেসে যদি ফোকাস করে মানে এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, তো এটা কোথাও গিয়ে আজকে একটু হলো একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ যেহেতু বড়োইংস কিন্তু আজকে কোথাও এদেরকে বাড়াচ্ছে, এটা একটা আমি বলতে পারি একটা পজিটিভ সাইড না, ডেফিনেটলি এটা একটা ডাউন সাইড বলা চলে। আরেকটা পয়েন্ট এখানে ছোট্ট করে বলে রাখা ভালো, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনারা দেখেন এলআইসির যে হোল্ডিং ছিল, এলআইসির হোল্ডিং যদি আমরা এখানে যাই দেখুন এলআইসির আজকে যে হোল্ডিং ছিল সেই হোল্ডিংটা কিন্তু লাস্ট কোয়ার্টারে এরা আজকে কমিয়েছে, প্রায় 2.17% যেটা ছিল সেটাকে আজকে কমিয়ে 1.34% এটা নিয়ে গেছে। তার মানে এটা একটাখানি আজকে যেহেতু এরা একটা বড় হাউস এলআইসি আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে আমরা জানি, তারা আজকে সেখান থেকে কিন্তু তাদের যে পজিশন সেটাকে কিন্তু কমিয়েছে, প্রফিট বুক করেছে। এবার সেটার ভেরিয়াস রিজন হতে পারে, বাট আমরা এটাকেও হাইলাইট করলাম যেটাও কিন্তু এখানে ঘটেছে। তো এই পুরো জিনিসটাকে আমরা ছোট্ট করে আবারও বললাম, ছোট্ট করে এটাকে জাস্ট আলোচনা করলাম, বোঝার চেষ্টা করলাম এবং এই মোমেন্টে একটা আমরা রিকভারি থেকে ভালো এক্সপেক্ট করতে পারি সেই জায়গাটা হিসাবে আমরা এই স্টকটাকে নিয়ে আলোচনা রাখলাম। নেক্সট যে স্টকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। দেখুন এই কোম্পানিটা আমরা যদি দেখি এটা কিন্তু এখন এই মোমেন্টে দাঁড়িয়ে খুব সুন্দর, যদি আমরা জাস্ট ফিনান্সিয়াল রেজাল্ট গুলো একটুখানি খেয়াল করি ছোট্ট করে আমি এখানে যদি বলি, সুন্দরভাবে এখানে দেখুন সেলস একটা গ্রোথ তারা মেনটেন করছে, অপারেটিং যে প্রফিট মার্জিন সেটাকেও দেখুন এটা সুন্দরভাবে এরা কিন্তু মেনটেন করছে এবং গ্রোথ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নেট প্রফিটও আজকে সেখানে আজকে দেখা যাচ্ছে নেট প্রফিট বা ইপিএস যেটাকেই দেখবেন সেখানে কিন্তু এটা সুন্দরভাবে গ্রোথ এরা মেনটেন করছে। এবং যদি এদের জায়গা থেকে দেখেন এবং এদের যে পিয়ার্স কোম্পানিটাও দেখেন, পিয়ার্স কোম্পানিরাও কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে সেটাকে মেনটেন করছে, প্রত্যেকে কিন্তু এখানে যে দেখুন সেলস যদি গ্রোথ আমরা বলি বা আরোই যদি বলি এখানে কিন্তু সুন্দরভাবে সেটাকে মেনটেন করছে। সো মেজরলি যদি কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে যদি আমরা ছোট্ট করে দেখুন, এখানে কত সুন্দরভাবে একটা ওদের প্রেজেন্টেশনই এখানে মেনশন করেছে যে ইকুইটি আমাদের যেটা দেখুন এখানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং প্যাসিভ মিউচুয়াল ফান্ড দুটোতেই কিন্তু এরা কাজ করছে, যেখানে ইকুইটি ফিক্সড ইনকাম হাইব্রিড এই পার্টেও যেমন রয়েছে, আবার এদিকেও আমাদের ইকুইটিতে এবং ফিক্সড ইনকামে আমাদের প্যাসিভেও কাজ করছে। তার সাথে এআই মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড যেটা হয় পিএমএস, এখানেও তারা কিন্তু আজকে কাজ করছে। তো এই জায়গাতে এটা কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রোথ দেখতে পাচ্ছে এবং দেখুন এটা কোথাও গিয়ে এই বিজনেসটাকে এই যে আমরা যেটা বলি যে টেলউইন্ড হিসেবে কাজ করছে, এটা ওভারঅল জায়গা থেকে দেখুন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি পারফরমেন্স যদি বলি AUM hits record of
rupees 75.61 lakh crore equity funds dominate market। মানে কোথাও কিন্তু এটা একটা খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এখন কিন্তু এই মোমেন্টে একটা দারুণ ফ্লো রয়েছে, এটা নয় যে ফ্লো নেই মার্কেটে। এটার এফেক্ট কিন্তু এই জায়গাতে এদের এই যে সমস্ত কোম্পানি রয়েছে সেখানে আজকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা যদি দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু একটা নন ব্যাংকিং অ্যাসেট ম্যানেজ আমাদের কোম্পানি হিসাবে সেখানে এটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করছে। এবং এর পাশাপাশি যদি কুইকলি আজকে যদি আমরা এর টেকনিক্যাল চার্টটাও দেখে নিই, দেখুন টেকনিক্যাল চার্টে যদি আমরা দেখি, টেকনিক্যাল চার্ট এখানে সুন্দরভাবে একটা লেভেল এখন তৈরি করেছে, সুন্দরভাবে লেভেল তৈরি করে এটাকে ব্রেক করার চেষ্টা করছে, এবং এই জায়গা থেকে যদি এটা মেনটেন থাকে তাহলে কিন্তু জিনিসটাকে আরো ভালো আমরা একটা আপসাইড মুভমেন্ট লক্ষ্য করতে পারি। তো টেকনিক্যালিও কিন্তু এটা একটা বেশ স্ট্রং জায়গাতে রয়েছে। নেক্সট যদি একটুখানি এটা ডাউন সাইড নিয়ে আলোচনা করি, দেখুন পি রেশিওতে যদি যাই, পি রেশিওতে আজকে কিন্তু কোম্পানির যদি আমরা ভ্যালুয়েশন দেখি তাহলে আপাতভাবে দেখে কিন্তু এটা কোথাও একটুখানি আমাদের মনে হবে যে এই জায়গা থেকে কিন্তু একটু হলো ভ্যালুয়েশন আজকে হাইতে রয়েছে। এবার যদি গ্রোথটাকে মেনটেন করতে পারে তাহলে কিন্তু এটা যে বিরাট হাইতে রয়েছে এটা বলা যায় না, এটা কিন্তু আমরা একটা ঠিকঠাক জায়গা দেখতে পাবো, ঠিক আছে। তো ভ্যালুয়েশন ওয়াইজ এটা অল ডিপেন্ডস যে আজকে কোম্পানির এই গ্রোথটাকে মেনটেন রাখা, যেটা সবচেয়ে বড় এখানে চ্যালেঞ্জিং ফ্যাক্টর। আরেকটা জায়গা যেটা বললাম, যেখানে যেহেতু একটা ম্যাক্রো পার্ট রয়েছে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কেমন ভাবে কাজ করছে তারই এদের কিন্তু প্রভাবটা ডাইরেক্টলি এদের দেখা যায়, সেহেতু এইটারও কিন্তু একটা জায়গা থাকছে যে ওভারঅল কন্ডিশন ম্যাক্রো লেভেলে আজকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যদি এফেক্ট পড়ে কোনোভাবে কোনো সেন্টিমেন্টে তাহলে কিন্তু এর উপরও ডাইরেক্টলি একটা প্রভাব আসতে পারে। তো এটাকে কিন্তু আমরা অবশ্যই কনসিডার করব এবং তারপরেই স্টকগুলোকে আমরা বিবেচনা করব। নেক্সট আমরা কোম্পানিতে যাব, এটি একটি বড় সড়ো কোম্পানি, কিন্তু আমি এখানে বলে রাখি এই ভিডিওতে যে আজকের এই দীপাবলি স্পেশাল ভিডিওতে কিন্তু আমরা কোনো ছোট বা আনপপুলার যে কোম্পানি সেগুলো কিন্তু আলোচনা করবো না, বিকজ এই মোমেন্টে দাঁড়িয়ে যে সেগমেন্ট আমরা প্রথমেই বলেছি যে নিফটি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু এটা করাটা অনেক বেশি রিস্কি। তাই আমরা কিন্তু এবারে একটু সেফ যে কোম্পানি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। বাজাজ ফাইন্যান্স যদি আমরা দেখি, বাজাজ ফাইন্যান্স কিন্তু ইনভেস্টরদেরকে প্রচুর ভালো রিটার্ন জেনারেট করেছে এর আগেও, এবং সবচেয়ে বড় কথা দেখুন এর মার্কেট ক্যাপ সাইজটা দেখুন, 6,65,000 কোটি টাকা, এত টাকার মার্কেট ক্যাপ। এবং বাজাজ ফাইন্যান্স কেন আমি এই মোমেন্টে দাঁড়িয়ে বলছি, কারণ এখনো কোম্পানির যে গ্রোথ যদি খেয়াল করেন এর থেকে অনেক যারা নেক্সট লেভেলে যারা এর থেকে অনেক ছোট মার্কেট ক্যাপিটাল নিয়ে চলছে তাদের যে গ্রোথ তার থেকে কিন্তু এর আজকে বেটার হয়তো দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে পারফর্ম করছে। মানে যে সেলস গ্রোথ যদি আমরা বলি কোয়ার্টার অন কোয়ার্টার বলুন কি আজকে যদি দেখেন এখানে আমার যে জায়গা থেকে আজকে দেখুন এখানে সিম্পল আমরা যদি খেয়াল করি রেভিনিউ যে গ্রোথ আছে, সেলস গ্রোথ দেখুন প্রত্যেক ইয়ারে আজকে তারা কিন্তু দারুণ ভাবে একটা গ্রোথ মেনটেন করতে পারছে। এবং তার সাথে যদি আমরা নেট প্রফিট জায়গা থেকেও দেখি, প্রফিটেবিলিটি আজকে সুন্দরভাবে মেনটেন করতে পারছি, ইপিএস একটা স্টেডি গ্রোথ রয়েছে। তার মানে খুব সিম্পল ওয়েতে যদি আমরা যাই তাহলে এখানে কোথাও কিন্তু একটা কোম্পানির যে মার্জিন সেটা কিন্তু কোম্পানি মেনটেন করছে, এই স্কেলেও এত ভালোভাবে গ্রোথ মেনটেন করতে পারছে, যেটা এই মোমেন্টে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। সো এখানে আমি খুব ডিপ অ্যানালিসিসে যাব না, কারণ ডিপ অ্যানালিসিস করতে গেলে আবারও বলেছি আমরা এই পার্টিকুলার ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে কুইকলি চার্টটাতে একবার যদি যাই, দেখুন চার্টে যদি খেয়াল রাখি চার্ট কিন্তু এখন এখান থেকে খুব সুন্দর লেভেল বানিয়েছে। দেখুন এখানে যে এর আগের সাপোর্টটা ছিল প্রায় 970-75 কাছে, আবার এখান থেকে প্রায় 1020 কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে সেখান থেকে এখন কিন্তু একটা হাই বানিয়ে সে দৌড়াচ্ছে। তো কেন দৌড়াচ্ছে? বিকজ এই ফান্ডামেন্টালস কোথাও তাকে ব্যাক করছে যে হ্যাঁ ঠিক আছে এদের কিন্তু রেজাল্ট সেই জায়গা থেকে যে কনস্ট্যান্টলি মেনটেন করতে পারছে। এবার দেখুন আরেকটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, আজকের যে আলোচনা করা ভিডিওগুলো আমরা মানে স্টকগুলোকে রেখেছি সেখানে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যাদের কিন্তু কোনো রকম এখনো রেজাল্ট আউট হয়নি। এবার রেজাল্ট আউট যখন হয় না বুঝতেই পারছেন সেটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে, কেন ভোলাটিলিটি কিন্তু হাই হয়ে যায়। যখনই কোনো আর্নিং রিপোর্ট আসে সেখানে কিন্তু মার্কেট রিয়াকশন আলাদা রকম আসতে পারে। তো সেটাকে তাদেরকে মেনটেন করতে হবে, যে গ্রোথ তারা মেনটেন করে এসেছে পাস্ট পারফরমেন্স ওয়াইজ বা যেটাকে মার্কেট এক্সপেক্ট করছে সেটাকে যদি রাখতে পারে তাহলে কিন্তু এখানে একটা ভালো আমরা টেকনিক্যালও যদি দেখতে পারি সেখানে কিন্তু ভালো প্রাইস মুভমেন্টের আমরা এক্সপেকটেশন রাখতে পারি।
নেক্সট স্টকটি যাওয়ার আগে কুইকলি আমি জানিয়ে দেবো যে অলরেডি আপনারা জানেন ইনভেস্টমেন্ট কিন্তু বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম করে থাকে বাংলা ভাষায়, যাতে স্টক মার্কেট আপনি নিজে শিখে এগোতে পারেন। যদি আপনি সেই বিষয়ে জানতে আগ্রহী হন, আমি দেখুন এই ভিডিওর নিচে কমেন্টে এবং ডেসক্রিপশনে চেষ্টা করব যে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে রাখার, সেখানে আপনি আপনার নামটি দিতে পারেন এবং আমাদের তরফ থেকে আপনাকে যোগাযোগ করে এই ব্যাপারে ডিটেলসে আরো জানানো হবে। তো চলুন আমি আর সময় নষ্ট করবো না, নেক্সট স্টকে যাব। এবং এই যে লাস্ট দুটো স্টক আমরা বলবো সেটা কিন্তু অটোমোবাইল সেক্টর নিয়ে। আমি লাস্ট আমার যে ভিডিওতে সেখানেও আমি বলেছি, লাইভেও আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে টিভিএস মোটরস, এবং এটা অটোমোবাইল সেক্টরের স্টক। অটোমোবাইল সেক্টরে এখন কিন্তু আমরা যেটা বলেছিলাম, একটা টেইলউইন্ড ফ্যাক্টর যেটা চলছে, মানে এই যে জিএসটি যে রিফর্ম হয়েছে, যার ফলে একটা ওভারঅল গাড়ির যে দাম কমেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু আরো ফ্যাক্টর যেখানে কাজ করছে। তো সেখানে টু হুইলার যে পার্টটা রয়েছে, দেখুন টু হুইলারে আমরা একটা জিনিস এখানে আলোচনা করেছিলাম যে ওভারঅল ভলিউমে সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রোথ এসছে এই টিভিএস এ। আজকে এটা কিন্তু একটা ভালো সেলসের গ্রোথ দেখা যাচ্ছে। দেখুন এখানে আমরা বলেছিলাম 15.07 লাখ ইউনিট, যেটা একটা রেকর্ড। আজকে কিন্তু হাইয়েস্ট এভার কোয়ার্টারলি সেলস 15.07 লাখ ইউনিট তারা যে টু হুইলারে করতে পেরেছে, এবং 22% সেলস গ্রোথ আজকে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা সাইন। ডেফিনেটলি ইউনিটে তারা আজকে গ্রোথ আনছে। এবং আমি এটাকে দেখুন ডিটেলে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে, তো আমরা খুব ডিটেলে এখানে যাব না। তো কুইকলি যদি চার্টটাতে দেখি, চার্টেও যদি খেয়াল করেন, দেখুন যেমন এই পুরো যদি আমরা এর পার্টটাও খেয়াল করি, আমাদের সিএনএক্স অটো যেমন ভাবে গ্রো করছে, মানে অটো সেক্টরটা যেমন গ্রো করছে, নিফটি অটো, তার রেসপেক্টে থেকে যদি আমরা এই পার্টটা দেখি, এখানে কিন্তু সুন্দরভাবে একটা গ্রোথ আজকে মেনটেন হচ্ছে। সুন্দর চার্টটাতে দেখুন এত সুন্দর এখানে সাপোর্ট নিয়ে একটা ব্রেকআউট নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে যদি এই ভলিউম বা যে কোয়ার্টারলি রেজাল্ট এগুলোর যে জায়গাটা যদি ব্যাক থাকে, তাহলে এটা কিন্তু মেনটেন হওয়া উচিত, সেটাই আমাদের এক্সপেকটেশন। এবার বিজনেস আপডেটে এটা জানিয়েছে, রেজাল্ট এখন আউট হয়নি, রেজাল্টে আরো কি ডিটেলস আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই পার্টটা কিন্তু আজকে টিভিএস মোটরের জন্য একটা পজিটিভ দিক বলা যায়। আরেকটি কোম্পানি যেটা আমরা এই অটোমোবাইল সেক্টর থেকেই আমরা দেখবো, সেটা কি, সেটা হচ্ছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। ঠিক আছে, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা যদি আমরা খেয়াল করি, এমএনএম দ্বারা এটা ঠিক হলো না, এক সেকেন্ড। আরেকটি যে স্টককে নিয়ে আমরা আলোচনা করছি সেটার নাম কি আছে, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড। এই অটোমোবাইল সেক্টরে কিন্তু এই কোম্পানিটা আমরা জানি যে কত সুন্দরভাবে গ্রো করেছে এবং ইনভেস্টরদের কত ওয়েলথ জেনারেট করেছে লাস্ট কয়েক বছরে। কারণ এরা নতুন মডেল আজকে নিয়ে আসছে মার্কেটে, আজকে এদের যে হোল্ড সেটা কিন্তু অনেক অ্যাকসেপ্টেন্স পেয়েছে। যে গাড়িগুলো নিয়ে এসছে প্রত্যেকটার অ্যাকসেপ্টেন্স কিন্তু ভীষণ হাই। তো আমি এটাকেও আবারও বলছি, আপনারা যদি খেয়াল করেন এদের প্রত্যেকটা ডিটেলস, কিন্তু আমরা যদি মনে করেন যে এটা সম্বন্ধে ডিটেল ভিডিও দরকার, অবশ্যই কমেন্টে জানান। বাট আমি ছোট্ট করে এখানে দেখুন যে রিসেন্ট আপডেট এসছে, সেই আপডেট অনুযায়ী যদি খেয়াল করেন, দেখুন এখানে আগে যেটা প্রবলেম ছিল, এই গাড়িগুলোর প্রচুর ওয়েটিং পিরিয়ড ছিল, সেই জায়গা থেকে দেখুন এখন যেটা করা হচ্ছে, প্রোডাকশন এবং যে সেলস সেটা কিন্তু একটা দেখুন আগে প্রোডাকশনের থেকে কিন্তু আগের থেকে বাড়িয়েছে। যেটা আমার 80,000 ছিল সেটাকে 99,000, প্রায় 1 লাখের কাছাকাছি প্রোডাকশন আজকে লাস্ট ইয়ারে যেটা ছিল সেপ্টেম্বর 24, সেটা সেপ্টেম্বর 25 কত করেছে, সেই জায়গাগুলোকে কিন্তু এরা আজকে ইমপ্রুভ করছে। ঠিক আছে, তো এই পার্ট থেকে, এবং দেখুন এখানে গাড়ির যে মডেল ওয়াইজ থার রয়েছে, এক্সইউভি 3XO, এক্সইউভি 700, যে গাড়িগুলো আজকে ভালো মতো অ্যাকসেপ্টেন্স মার্কেটে পেয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা আজকে মেনটেন করছে, এবং এক্সপোর্ট মার্কেটও আজকে একটা গ্রোথ দেখা যাচ্ছে। তো এই পার্ট থেকে আমরা যদি বলি, তাহলে কিন্তু ওভারঅল এই কোম্পানির যে জায়গা রয়েছে, তাহলে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা ভালো সাইড দেখতে পাচ্ছি। সিমিলারলি টেকনিক্যালি যদি বলি, টেকনিক্যালিও কিন্তু এখানে একটা সুন্দর লেভেল বানিয়েছে, সুন্দর লেভেল বানিয়ে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখানে সুন্দরভাবে সেটা কিন্তু দেখুন ভলিউমের সাথে সেটা নিয়ে এগোচ্ছে। তো আমাদেরকে এই স্টকটার প্রতিও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো আজকে যেমন শুরুতেই বলেছিলাম, এই 5টা স্টক বাদ দিয়ে আমরা কিন্তু একটা স্পেশাল মিউচুয়াল ফান্ডকে নিয়েও আলোচনা করব। সেটার নাম কি, সেটার নাম হচ্ছে মতিলাল ওসওয়াল নিফটি মাইক্রো ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। দেখুন এটা আজকে কেন আলোচনা করছি, কারণ এখানে আমরা কিন্তু স্পেশালি এটা আমরা লাইভে, লাস্ট যে লাইভ এসছি ইউটিউব লাইভে, সেখানে কিন্তু এটা নিয়ে আমি একটু হলেও বলেছি। মাইক্রো ক্যাপ যখন বলছি, মানে স্মল ক্যাপের থেকেও নিচে, তো অবভিয়াসলি এটা বুঝতেই পারছেন এটা কিন্তু রিস্ক একটু বেশি। এখানে দেখুন রিস্কোমিটার যদি বলেন ভেরি হাই। কেন এটা আমরা ভেরি হাই তা সত্ত্বেও এখানে বলছি, যেহেতু এটা ইন্ডেক্স ফান্ড। দেখুন ইন্ডেক্স ফান্ড মানে এখানে কি হচ্ছে,
যে স্টক রয়েছে মাইক্রো ক্যাপের, এবং মাইক্রো ক্যাপে আজকে জেনারেলি তার যে মার্কেট ক্যাপিটাল যে খুব কম সেটা না, 3,000 কোটি থেকে হয়তো স্টার্ট, এরকমও স্টক রয়েছে যেখানে প্রায় 15,000 18,000 কোটি মাইক্রো মার্কেট ক্যাপিটালাইজেশন, সেরকম স্টকও রয়েছে। এবার আমি এটাই বারবার বলতে চাইছি, স্মল ক্যাপের থেকেও নিচে এটা আসছে, তার মানে রিস্ক এখানে রয়েছে। কিন্তু আমরা অবশ্যই আমাদের কেন আমরা রিস্ক নিচ্ছি, অবশ্যই আমরা চাইবো যাতে এখানে বেটার রিটার্ন বা আলফা জেনারেট করতে পারি। তো প্রথমে এখানে দেখুন এখানে যদি রিটার্নে যাই, যেমন ট্রেলিং রিটার্ন থেকে আমরা এখানে ডিসক্রিট রিটার্নটা দেখার চেষ্টা করি, কারণ ট্রেলিং রিটার্ন যেটা অ্যানুয়ালাইজড রিটার্ন দেয় সেটা কিন্তু এখানে দেখাটা ঠিক নয়। যদি ডিসক্রিট রিটার্নে আমরা দেখি তাহলে কিন্তু ওভারঅল দেখুন এই যে জায়গা থেকে এটা একটা স্মল ক্যাপের সাথে এটাকে বেঞ্চমার্কিং করা হয়েছে, আজকে সেখানে দেখা যাচ্ছে এটা 33% একটা কোথাও রিটার্ন দিচ্ছে। সেখানে যদি বিএসসি স্মল ক্যাপ দেখি 24%, আর এখানে ইকুইটি স্মল ক্যাপে যদি দেখি 27%। ঠিক আছে, তার মানে কোথাও স্মল ক্যাপকেও কিন্তু বিট করতে পেরেছে, যেটা একটা ডেফিনেটলি পজিটিভ সাইড। এবং এটা মাইক্রো ক্যাপ কোম্পানি মানে বুঝতেই পারছেন এই কোম্পানিগুলো গ্রো করার চান্স কিন্তু থাকে সেই হিসাবে কিন্তু, এবং এটা কিন্তু একমাত্র একটা মাইক্রো ক্যাপ ফান্ড, সেই জন্যই এটাকে স্পেশালি আলোচনা করে। এটা কিন্তু একমাত্র একটা মাইক্রো ক্যাপ ফান্ড যেটা মতিলালের এই জায়গাটা রয়েছে। এবং এই পার্ট থেকে আজকে যদি এটাকে বলি একটুখানি নেগেটিভ সাইডটা যদি আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ পুরোটা যদি আমরা পজিটিভ দিকটা শুধু বলি সেটা নয়। আবারও আমি বলেছি, যেখানে যদি দেখুন কোয়ার্টারলি ওয়ার্স্ট যে সাইড, সেখানে 24% ডাউন সাইডও গেছিল, 24% মাইনাস। তার মানে বুঝতেই পারছেন সেটা একটা ভীষণ রিস্কি জায়গা। এটা কখনো লার্জ ক্যাপ যদি আপনি ইনভেস্ট করেন সেই জায়গাতে কিন্তু এতখানি ভোলাটিলিটি ডাউন সাইডে থাকবে না, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিন্তু থাকবে। আবার বেস্টও যদি দেখি তাহলে এই কোয়ার্টারে, সেটা একটা কোয়ার্টারে যেটা হয়েছিল সেখানে প্রায় 28.7% আজকে রিটার্ন জেনারেট করেছে একটা মিউচুয়াল ফান্ডের জায়গা থেকে আমি বলছি, সেটা কিন্তু খুবই ভালো। তো এই পার্টটা কিন্তু এই ভোলাটিলিটি কিন্তু এখানে রয়েছে, সেইটা মাথায় রাখতে হবে। এবং জেনারেলি এখানে কিন্তু কোনোভাবে লামসাম সাজেস্টেড নয়, কোনো রকম ভাবে আমরা এসআইপি অলওয়েজ বেটার, কারণ এখানে অ্যাভারেজিং করাটা দরকার। তো এই পার্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আমরা এই যে স্পেশাল যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে সেটাকে আমরা কনসিডার করতে পারি। ইভেন আপনারা যদি মনে করেন এই কোম্পানির পোর্টফোলিওতে, মানে এই যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ড রয়েছে তার পোর্টফোলিওতে গেলেও দেখতে পারবেন, দেখুন ইকুইটি প্রায় 98%, এবং যেখানে স্মল ক্যাপ এখানে ক্যাটাগরি 91%। মানে সেই জন্যই বারবার বলা যেটা কিন্তু ভীষণ রিস্কি একটা জায়গাতে কাজ হচ্ছে, কারণ স্মল ক্যাপ মানে ওটাতে ভোলাটিলিটি হাই বলে ওটাকে রিস্ক আমরা বেশি রাখছি। এবং পার্টিকুলার স্টকের নামও এখানে আপনি দেখতে পারবেন কোন কোন স্টকে এরা ইনভেস্ট করেছে, যেমন কার ট্রেড, ঠিক আছে, উজ্জীবন স্মল ফাইন্যান্স, এরকম অনেক কোম্পানি আছে যেগুলো মাইক্রো ক্যাপ লেভেলে রয়েছে, সেগুলোতেও তারা কিন্তু ইনভেস্ট করছে। তো এই স্পেশাল ফান্ড যেহেতু এটাকে একমাত্র আজকে মাইক্রো ক্যাপ ফান্ড, সেটাও কিন্তু আজকের এই দিওয়ালি স্টকে আমি রাখলাম। সো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করার পালা, এবং আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সো আজকের ভিডিও এখানেই শেষ করব, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।